পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ ৪ঠা নভেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং সেটা ৪ঠা ডিসেম্বর পর্যন্ত চলবে। এমতাবস্থায় নির্বাচন কমিশন ১৬ দফা গাইডলাইন প্রকাশ করেছে যাতে এই এসআইআর চলাকালীন কোনো প্রবলেম না হয়, কিভাবে এসআইআর হবে না হবে সমস্ত কিছু একটা গাইডলাইনের মধ্যে কিন্তু বেঁধে দিয়েছে। তো এই ১৬ দফা গাইডলাইন কি কি এবং এর মধ্যে কি কি বলা হয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই গাইডলাইনের মধ্যে রয়েছে বিএলওরা কিভাবে আপনাদের বাড়ি বাড়ি যাবেন এবং কি কি জিনিস করবেন, আপনাদের কোন ফর্ম দেবেন, ফর্মে কি থাকবে না থাকবে সমস্ত কিছু ডিটেলসে এই গাইডলাইনের মধ্যে কিন্তু বলা রয়েছে। অর্থাৎ এই গাইডলাইনটা মানে আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখে নেন তাহলে এই এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশনের যে পদ্ধতি হতে চলেছে, কিভাবে কি হবে না হবে এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনাদের কাছে একটা স্বচ্ছ ধারণা জন্মাবে। তো চলুন আজকের ইলেকশন কমিশন যে ১৬ দফা গাইডলাইন দিয়েছে সেটা দেখে নেওয়া যাক। ১৬ দফা গাইডলাইনের প্রথমেই হচ্ছে বিএলওদের নাম, মোবাইল নাম্বার সব বুথে লিখে দেওয়া হবে। বুথ বলতে যেখানে আপনারা ভোট দেন অর্থাৎ ভোট কেন্দ্রে, সেখানে কিন্তু বিএলও আপনার এরিয়ার যে বিএলও তার নাম এবং ফোন নাম্বার কিন্তু সেখানে লিখে দেওয়া হবে। এটা বাধ্যতামূলক করা হয়েছে যাতে আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনি বিএলও বা বুথ লেভেল অফিসারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো মুহূর্তে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এছাড়াও জেলা শাসকের ওয়েবসাইটে বা সিইওতে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলেও আপনারা এই ফোন নাম্বার বা বিএলওর নাম কিন্তু জানতে পেরে যাবেন। দ্বিতীয় নাম্বার যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটা হচ্ছে বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছে এনুমারেশন ফর্ম যাবে। অর্থাৎ আপনার নাম যদি বর্তমান ভোটার লিস্টে থেকে থাকে, অর্থাৎ যদি আপনি এর আগের বছরই যখন লোকসভা ইলেকশন হয়েছিল তখনই যদি আপনি ভোট দিয়ে থাকেন, অর্থাৎ আপনার নাম ভোটার তালিকায় যদি থেকে থাকে, আপনি যদি ভোট দেন প্রতিবার, তাহলে আপনার বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম পৌঁছে যাবে এবং এই এনুমারেশন ফর্মে প্রত্যেক ভোটারের ছবি, পার্ট নাম্বার, বুথ নম্বর সহ ছাপানো 2টি ফর্ম যাবে। অর্থাৎ আপনাদের বাড়ি বাড়ি যে এনুমারেশন ফর্ম যাবে সেটা 2 কপি যাবে। 1 কপি আপনাদেরকে রাখতে হবে আর 1 কপি জমা দিতে হবে, সেটা আগে বলবে। এটা 3 নম্বরে হয়েছে, 3 নম্বরে গাইডলাইন। এবারে 4 নম্বর গাইডলাইন হচ্ছে ভোটারের দেখা না পেলে, মানে আপনি বাড়িতে নেই, বাইরে কোথাও গেছেন বা আপনার যে কোনো সমস্যার জন্য আপনি বাড়িতে নেই, থাকতে পারেননি, তো সেক্ষেত্রে লেটার বক্স বা দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়ে আসতে হবে এই এনুমারেশন ফর্ম, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে। এরপরে 5 নম্বর জানিয়েছে যে ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি জমা দিতে হবে না। অর্থাৎ যে ফর্মটা আপনারা জমা দেবেন তার সাথে বলা হচ্ছিল প্রথমে যে পাসপোর্ট হ্যানা ত্যানা এইসব দেখাতে হবে, না দেখাতে হবে, কিচ্ছু দিতে হবে না, শুধু ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। তবে ফর্মে 2002-এর ভোটার তালিকায় তার বাবা, মা, ঠাকুরদা বা ঠাকুরমার নাম থাকলে সেই লিঙ্ক উল্লেখ করতে হবে। ফর্মটা কীরকম হবে না হবে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, কিভাবে ফিল আপ করবেন সেটা আমি নিজে ফিল আপ করে দেখাবো। তবে ওই ফর্মের মধ্যে একটা জায়গা আছে রিলেটিভের নাম লিখতে হবে, তো সেইখানে আপনাদের রিলেটিভের নাম যদি উল্লেখ করতে পারেন, তাদের ভোটার কার্ডের নাম্বার দিতে পারেন এবং একটা লিঙ্ক দেখাতে পারেন যে হ্যাঁ এ আমার রিলেটিভ, ঠাকুরদা, বাবা, মা যে হোক না কেন, আপনি যদি রিলেটিভ দেখাতে পারেন তাহলে আর আপনাকে আলাদা করে কোনো নথি জমা দিতে হবে না। যদি আপনি কোনো লিঙ্ক না দেখাতে পারেন 2002 সালের ভোটার লিস্টে যেখানে আপনাদের আত্মীয়র নাম ছিল অথচ আপনার নাম ছিল না, এরকম অবস্থা যদি আপনি কোনো নাম নাই দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাকে আলাদা করে নথি জমা দিতে হবে। বুঝতে পারলাম। 6 নম্বরে বলা হচ্ছে এই লিঙ্ক বিএলও তার নির্বাচন কমিশনের দেওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন। ভোটারের এপিক নম্বর দিয়ে যা পাওয়া যাবে। বিহারের এসআইআরে এই সুযোগ ছিল না, মানে আপনি যে লিঙ্কটা, মানে আপনার সাথে আপনার বাবার যে লিঙ্ক, আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, আপনি উল্লেখ করেছেন ফর্মে, তো এই যে লিঙ্কটা মানে আপনার সাথে আপনার বাবার, সেই লিঙ্কটা বিএলওরা তাদের অ্যাপ থেকে চেক করে নিতে পারবে যে আপনি সঠিক তথ্য দিচ্ছেন কিনা। এই সিস্টেমটা বিহারের ক্ষেত্রে ছিল না, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইনক্লুড করা হয়েছে, আরও সহজ এবং সরল করা হয়েছে পদ্ধতিটাকে। তারপরে 7 নম্বরে বলা হচ্ছে প্রতিটি এনুমারেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি, তার নিচে ফর্ম জমা নেওয়ার পর বিএলওকে সেই স্বাক্ষর করতে হবে। অর্থাৎ বিএলও যে সব নথি দেখে নিয়েছে বা সব কিছু চেক করে নিয়েছে সেইটা জেনেই কিন্তু
তাকে টিক দিতে হবে প্রত্যেকটা ফর্মে এবং তাকে স্বাক্ষর করতে হবে। মোট 2টি ফর্ম দেওয়া হবে ভোটারদের, একটু আগেই বলছিলাম, যার মধ্যে একটি ফর্ম বিএলও তার কাছে জমা নিয়ে নেবেন, অর্থাৎ আপনাদের একটি ফর্ম জমা দিয়ে দিতে হবে বিএলওর কাছে, আর একটি ফর্ম তিনি যে জমা নিচ্ছেন সেটা রিসিপ্ট কপি হিসাবে ভোটারের কাছে রেখে যাবেন, অর্থাৎ আপনাদের কাছে একটা থাকবে আর বিএলওকে একটা দিয়ে দিতে হবে। আপনি যে ফর্ম জমা দিয়েছেন তার একটা রিসিপ্ট কপি আপনার কাছে রইল, মানে প্রমাণপত্র। সেই জন্য আপনাদেরকে 2টো করে দেওয়া হবে, একটা আপনি জমা দেবেন, একটা নিজের কাছে রাখবেন। যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন সেটিতেও বুথ লেভেল অফিসারের সই থাকবে, মানে আপনার কাছে যে ফর্মটা থাকবে সেটাতেও কিন্তু বিএলওর সই করা থাকবে, চিন্তা নেই। এরপরে 8 নম্বরে বলা হচ্ছে বিএলওকে একাধিকবার এনুমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে যেতে হবে, অর্থাৎ আপনি বাড়িতে নেই বা কোনো অসুবিধার জন্য আপনি এনুমারেশন ফর্ম জমা দিতে পারছেন না, তার জন্য কিন্তু বিএলও আপনার বাড়িতে একবার আসবে না, দরকার পড়লে 2বার বা 3বারও আসতে পারে। বিএলওকে আসতে হবে এমনটাই কিন্তু গাইডলাইন দিয়েছে নির্বাচন কমিশন। আবেদনকারী মনে করলে সরাসরি ইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারেন। যদি আবেদনকারী মনে করে যে বিএলও দরকার নেই, আমি একবার ডাইরেক্ট গিয়ে জমা দেবো, দিতেই পারে। জমা দেওয়ার সময় আবেদনকারী রিসিপ্ট কপি হিসেবে দ্বিতীয় ফর্মটি বিএলওকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন। 9 নম্বরে রয়েছে কোনো ভোটার বাইরে থাকলে 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গ সিইও ওয়েবসাইটে গিয়ে তার এনুমারেশন ফর্ম পূরণ করতে পারেন। আপাতত অফলাইনে ফর্ম বের হয়েছে, তবে অনলাইনে ফর্ম বের হয়নি, খুব শীঘ্রই অনলাইনেও ফর্ম বের হয়ে যাবে। তখন যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকে, পরিযায়ী শ্রমিক হোক বা যে কেউ হোক, তারা অনলাইনে গিয়ে কিন্তু এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। কোনো ব্যক্তি কাজের জন্য বাইরে থাকলে তার হয়ে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে জমা দিতে পারবেন। মানে ধরুন আমি বাইরে রয়েছি, আমার বাবা বাড়িতে রয়েছে, তো সে কিন্তু এনুমারেশন ফর্মটা ফিল আপ করে স্বাক্ষর করে জমা দিতে পারবে আমার জায়গায়, মানে আমার জায়গায় আমার বাবা পারবে। এরকমই পরিবারের কোনো সদস্য, মাও করতে পারে, তো যে কোনো সদস্য কিন্তু এনুমারেশন ফর্ম জমা দিতে পারবে। তবে স্বাক্ষরকারীকে লিখে দিতে হবে আবেদনকারীর নাম এবং তার সাথে তার সম্পর্ক। মানে আমার জায়গায় আমার বাবা যদি এনুমারেশন ফর্ম জমা দেয়, তাহলে আমার বাবার সাথে আমার সম্পর্ক কি এবং তাকে সই করে কিন্তু জমা দিতে হবে। তারপরে 11 নম্বরে বলা হচ্ছে এনুমারেশন ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে, জমা না দিলে ভোটার তালিকায় নাম ওঠার কোনো সুযোগ নেই। যদি আপনি এনুমারেশন ফর্ম জমা না দেন ইচ্ছাকৃত বা কোনো সমস্যাজনিত কারণে, তাহলে কিন্তু আপনার নাম খসড়া ভোটার লিস্ট তালিকায় উঠবে না, আপনার নাম ভোটার লিস্ট তালিকা থেকে কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাই আপনাকে এনুমারেশন ফর্ম জমা দিতেই হবে। 12 নম্বরে যারা ফর্ম নিয়ে জমা দিচ্ছেন না, তাদের কাছ থেকে ফর্ম পূরণ করে নিয়ে আসার জন্য বিএলওরা একাধিকবারে যাবেন। তারপরেও না পেলে বিএলএদের কাছে তা সংগ্রহ সাহায্য করার জন্য আবেদন জানানো হবে। তারপরও না জমা পড়লে প্রয়োজনে ইআরওরা এলাকায় ক্যাম্প করবে, স্থানীয়ভাবে প্রচার করা হবে কারা ফর্ম জমা দেননি। 13 নম্বরে যাদের 2002 এর ভোটার তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি, তাদের ইআরও বা ইআরও শুনানিতে ডাকবেন। অর্থাৎ আপনার বাড়ির কোনো সদস্য, আমার ফ্যামিলি মেম্বার, ঠাকুরদা হোক, ঠাকুরমা হোক বা বাবা মা, কেউ কারোর সাথে আপনার কোনো লিঙ্ক পাওয়া যায়নি, 2002 সালের ভোটার লিস্টের সাথে আপনার কোনো লিঙ্ক পাওয়া যায়নি, তাহলে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে। শুনানিতে সব নথি নিয়ে হাজির হতে হবে, আপনাদের কাছে যা প্রমাণপত্র রয়েছে সব নিয়ে কিন্তু আপনাকে হাজির হতে হবে। 14 নম্বরে বলা হচ্ছে খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি শোনার জন্য 54 দিন সময় থাকবে, যার ভিত্তিতে শুনানি হবে। অর্থাৎ খসড়া একটা তালিকা বের করা হবে, সেই তালিকাতে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমার নাম নেই, আমার আপত্তি রয়েছে বা যাই কোনো সমস্যার জন্য, আপনাকে 54 দিন সময় দেওয়া হবে। সেই 54 দিনের মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে যে বিষয়ে আপনি আর কি কমপ্লেন করবেন, তার ভিত্তিতে কিন্তু শুনানি হবে। 15 নম্বরে রয়েছে 7ই ফেব্রুয়ারির ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় কারো নাম ভোটার তালিকায় ওঠেনি, যদি দেখা যায় তখন স্যার সরাসরি জেলা শাসকের কাছে আবেদন জানাতে পারে। যদি দেখা যায় যে 7 তারিখে আর কি ভোটার তালিকা খসড়া তালিকা প্রকাশ পাবে, তো সেই তালিকায় যদি আপনাদের নাম না থাকে, যদি আপনি চান যে আপনার নাম ওঠাতে, তাহলে আপনাকে আবেদন করতে হবে জেলা শাসকের কাছে। সেখানে তার আবেদন যদি খারিজ হয়ে যায়, তাহলে সিইওর কাছে আবেদন করতে পারে। তারপরে 13 নম্বরে রয়েছে তারপরেও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারেন, নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার আগে পর্যন্ত এই আবেদন জানানো যাবে। অর্থাৎ 2026 সালেই
ইলেকশন রয়েছে, তো ইলেকশনের আগে যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়, তো সেই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন আপনাদের নাম ভোটার তালিকায় ওঠানোর জন্য। বাড়িতে বাড়িতে যে আপনার এনুমারেশন ফর্ম পাবেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য, এই আবেদনপত্রটি গুরুত্বপূর্ণ। কি আছে এই আবেদনপত্রে? প্রত্যেক নাগরিক যারা বর্তমান ভোটার তালিকা অনুযায়ী ভোটার, তাদের সবার জন্য নির্দিষ্ট করে থাকবে এই আবেদনপত্র। অর্থাৎ এই আবেদনপত্রে তাদের নাম, তাদের দেওয়া পুরনো ছবি, তাদের এপিক নাম্বার, ঠিকানা, বুথ নম্বর উল্লেখ করা থাকবে। বাংলা ভাষাতেই থাকবে এই আবেদনপত্র, পাশাপাশি অন্যান্য ভাষাতেও থাকবে। বুথ লেভেল অফিসাররা ঠিক করবেন কোন ভাষায় আবেদনপত্রটি দেওয়া হবে। কেমন হবে এই আবেদনপত্রটি, যেটি ভোটাররা পেতে শুরু করবেন 4 তারিখের পর থেকে, সেটা 4 তারিখের পর থেকেই জানা যাবে। এখনও কিন্তু জানা যায়নি। এখনও জানা গেছে শুধুমাত্র যে আপনাদের যে এনুমারেশন ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে আপনাদের ফটো লেগে আসবে, পার্ট নাম্বার, বুথ নাম্বার, সমস্ত কিছু, আপনাদের নাম, সমস্ত কিছু ছেপে আসবে। জাস্ট কয়েকটা ডিটেলস আপনাদের পূরণ করতে হবে এবং বিএলওদের কাছে আপনাদের ফর্মটা সাবমিট করতে হবে। আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন না করবেন সেই সমস্ত নিয়ে আমি একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই, এবং তাতে আমি নিজে হাতে লিখে লিখে কিভাবে ফিল আপ করবেন না করবেন একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিওই আসবে আমার এই নিয়ে। তবে আজকে যে ভিডিওতে আপনারা জানতে পারলেন যে 16 দফা গাইডলাইন নির্বাচন কমিশন দিয়েছে যে কিভাবে এসআইআর এই পুরো প্রক্রিয়াটাকে হ্যান্ডেল করা হবে। আপনারা অনেক কিছু জানলেন এই ভিডিও থেকে। আশা করব এসআইআর কিভাবে হবে, কি কি আপনাদের প্রশ্ন ছিল এসআইআর নিয়ে, কিভাবে চালনা করবে নির্বাচন কমিশন, এই সমস্ত কিছু নিয়ে আপনাদের ধারণা অনেকটাই স্পষ্ট হয়েছে আজকের এই ভিডিও থেকে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।